সোনা, রূপো, প্লাটিনাম সহ বিপুল সম্পত্তির হদিশ। রাজকোষ ফাঁকা করে ফুলে ফেঁপে উঠেছিল টুলু মণ্ডল। কিন্তু কিভাবে? আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এইভাবে যে প্রাক্তন মুখ্যমন্ত্রীর মদত ছাড়া সম্ভব নয়। অন্যদিকে এই আলোচনায় আপনাদের দেখাবো যে বেঙ্গল এসটিএফ এর অভিযানে গ্রেপ্তার জঙ্গি হামিম মণ্ডল। ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট, খবর বেঙ্গল এসটিএফ সূত্রে। তাহলে কি মুখ্যমন্ত্রীর উপরে হামলার ছক ছিল? আলোচনা শুরু করব, তার জন্য স্টুডিওতে অতিথিরা রয়েছেন। তবে শুরুতেই টুলু মণ্ডলের প্রসঙ্গে আসব, কারণ শুধু সোনা টাকাতেই 150 কোটি। কত সম্পত্তির মালিক তাহলে টুলু মণ্ডল? অ্যাকাউন্টে 93 কোটি। সোনা টাকায় মিনার মণ্ডলের ঘর থেকেই 50 কোটি টাকা উদ্ধার হয়েছে। অডি, বিএমডব্লিউ, ট্রাক, ক্র্যাশার সহ বাজেয়াপ্ত করা হয়েছে 242টি গাড়ি। 300 বিঘা জমিতে মোহাম্মদ বাজারে টুলুর 21টি সম্পত্তির হদিশ মিলেছে। 7টি বাড়ি, একটি ফার্ম হাউস, একটি পার্কিং লট, 2টি পেট্রোল পাম্প। ডাকাতির সূত্র ধরে তদন্তে নেমেই এই পাথর মাফিয়ার সাম্রাজ্যের হদিশ পাওয়া গিয়েছে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, তিনি আজকে একেবারে যেভাবে আক্রমণ করেছেন যে সংগঠিতভাবে বছরের পর বছর ধরে এই অপরাধ চক্র চলছে, দায়ী প্রাক্তন মুখ্যমন্ত্রীও। কি বলেছেন শুনুন। সরকারের সাপোর্ট ছাড়া হতে পারে না। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাপোর্ট ছাড়া এটা হতে পারে না। এত বড় র্যাকেট, এত দিন ধরে সবাই ইনভলভ রয়েছে। আপনি এটা তো পুরো এন্টায়ার স্টেট গভর্নমেন্ট যিনি লিড করেছেন, রেসপন্সিবিলিটি গোজ টু হার অলসো। কিন্তু একটা অর্গানাইজ বছরের পর বছর রেভিনিউ ফাঁকি দিচ্ছেন। 243টা গাড়ি তো একদিনে কেনা যায় না। অডি, বিএমডব্লিউ কেনা হচ্ছে, লুকিয়ে পকেটের মধ্যে রাখা যায় না। 300 বিঘা প্রপার্টি, 7টা বড় বাড়ি, ফার্ম হাউস একদিনে করা যায় না। ইটস এ অনেক দিনের, এটা মিনিমাম তো 5-7 বছর ধরে হয়েছে। এবং যারা সরকারে ছিলেন, এতে রেজিস্ট্রি অফিস ইনভলভ আছে, এতে মোটর ভেহিকেলস ইনভলভ আছে, এতে লোকাল পুলিশ ইনভলভ আছে, এতে লোকাল পঞ্চায়েত ইনভলভ আছে, এতে আপনার মিনারেল কর্পোরেশন ইনভলভ আছে, ল্যান্ড ডিপার্টমেন্ট ইনভলভ আছে। এটা হাইয়েস্ট লেভেল থেকে ডাইরেকশন না গেলে যে মিস্টার মণ্ডল ইজ আওয়ার ম্যান, ওর দিকে তাকাবে না, তাই সবাই চোখ বন্ধ করে রেখেছিল। 14 তলা যদি চোখ খুলে রাখে, ওইখান থেকে ইনস্ট্রাকশন যা যায় নিচ পর্যন্ত তাই হয়। ইনস্টিটিউশনাল করাপশন তখনই হয় যখন হেড অফ দি ইনস্টিটিউশন নিজে করাপশনকে এনকারেজ করে, তখনই হয়। আর যখন হেড অফ দি ইনস্টিটিউশন বলে যে নো করাপশন, করলে ছাড়া হবে না, তখন সব বন্ধ হয়ে যায়। 93 কোটি টাকা আর সঙ্গে 50 কোটি 150 কোটি টাকা তো হাতেই এসে গেছে। আমি আলোচনায় আসবো এবং শুরুতেই প্রদীপ্তর কাছে যাব। প্রদীপ্ত, মানে যা এখনো পর্যন্ত সম্পত্তির হদিশ মিলেছে, এ তো কুবেরের ধন। মানে এটা তুমিও মানবে যে এটা এক বছরে নিশ্চয়ই সম্ভব নয়। বছর ধরে এই সম্পত্তিগুলো তৈরি করেছেন এই টুলু মণ্ডল। এবং যেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি স্পষ্টত অভিযোগ করছেন যে প্রাক্তন মুখ্যমন্ত্রীর মদত ছাড়া এটা সম্ভব নয়। উনি অভিযোগের মতন করতেই পারে। আমরা অভিযোগে দেখেছিলাম যে 2020 সালের ডিসেম্বর মাসে এইভাবে একটা নির্দিষ্ট ব্যাংকের চেক ধরে বলেছিলেন যে কোথায় কোথায় কার টাকা কোন থাইল্যান্ডের ব্যাংকে লুকিয়ে রয়েছে, সব তথ্য উনি জানেন। এবং উনি এখন তো আসলে কি বলতো, হুঙ্কারের সরকার চলছে, শুধু হুঙ্কার। এই যেমন ওই গুন্ডা দমন আইনে এমন কিছু আনবো, শুক্রবারীদের বলে দেবো মা সন্তোষী পুজো শুক্রবারে হয়, তারপরেও শুক্রবারই নিয়ে কি সমস্যা আমি জানি না। আজকেই তোমাদের এডিটোরিয়ালে একটা লেখা পড়লাম যে কিভাবে টার্গেটেড করা হয়, মানে মুখ্যমন্ত্রীর জায়গা থেকে যদি ধর্মকেন্দ্রিক চর্চা হয় তাহলে সেটা কতটা হতে পারে। ফলে উনি ওনার জায়গা থেকে ওনার পারসেপশনে বলতেই পারেন, কিন্তু আমি যেটা খুব পরিষ্কারভাবে বলছি যে সত্যি এটা 1-2 বছরে হয় না। হতে হলে অনেক দিন ধরে হতে এই যা হয়েছে, 20 সালের আগেও হয়েছে। এবং তখন আমাদের মুখ্যমন্ত্রী যেমন দিলীপ ঘোষ বলেছেন, তিনি তো প্রাক্তন তৃণমূলী, তার কাছেও তথ্য থাকবে স্বাভাবিকভাবে। আমি চাই সমস্ত তথ্য এখানে উপস্থিত করে, অর্থাৎ সরকারের কাছে উপস্থিত করে যারা দোষী তাদের দ্রুত সাজা দেওয়া হোক। যে স্বপ্ন বিজেপি দেখিয়ে এসেছিল, বাংলার বিকাশ হবে, সোনার বাংলা হবে এবং একটা মানে কোনো দুর্নীতি থাকবে না, বাদুড়িয়ায় বিজেপির নেতারা টাকা নিয়ে ভিডিও তুলবে না, হ্যাঁ, আবার একজন বিধায়িকার নামে নির্দিষ্ট, কিন্তু রাজ্যে পালা বদলের পর কিন্তু এই টুলু মণ্ডলের এই বিপুল সম্পত্তির হদিশটা মিলল, তাও আবার একটা
ডাকাতের ওমা, সূত্র তার ধরে, আগে তো আরো কিন্তু অনেকে- তার আগে যে টুলু মণ্ডল এত এত সম্পত্তি তৈরি করে ফেললো, তোমরা কেউ কিছু জানতে পারলে টুলু না? মণ্ডল কেন, তার আগে অনেক সম্পত্তি ধরা পড়েছে এবং সে নিয়ে আমাদের প্রচুর নাজেহাল হতে মানে হয়েছে। এটা তুমি মানবে যে কোন রকম প্রভাবশালীর মদত ছাড়া টুলু মণ্ডল এভাবে আমি তো সম্পত্তি করে ফেললো? প্রভাবশালীর মদত সেদিনকেও দেখেছিলাম, মানে টিভির মাধ্যমে সেদিনকেও দেখেছিলাম, যেদিনকে দেখলাম যে একটা বিশেষ রোবট, কালো রঙের রোবট এলো এবং সেই কালো রঙের রোবট এসে সন্দেশখালিতে গিয়ে কি সব খুঁড়ে খুঁড়ে নিয়ে চলে এলো। আজ অবধি সেই রিপোর্টের কি হলো আমি জানি না। আমি তো সেদিনকেও দেখেছিলাম টিভির মাধ্যমে যে কিভাবে রাজ্য প্রশাসনের সবাই আরজিকর কাণ্ডে চূড়ান্তভাবে দুর্নীতিগ্রস্ত ছিল। আজকে শুনছি 29 জন ডাক্তারকেও তলব করা হোক, জুনিয়র ডাক্তারকে। তখন আমরা বলেছিলাম জুনিয়র ডাক্তাররা সাইন করেছিল, কেউ শোনেনি আমাদের কথা। তখন আমরা বলেছিলাম পাঁচিল তোলার ক্ষেত্রে তাদের ভূমিকা ছিল, কেউ শোনেনি আমার কথা। তখন বলেছিলাম যে ওখানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ছিলেন পোস্টমর্টমের তুমি সময়, বলছো তখন তোমাদের বলেনি কথা কেউ শোনেনি, আমার কিন্তু তুমি সেটা দেখছো না যে তোমাদের আমলে কিভাবে এই টুলু মণ্ডল আরে খুলে বাবা, ফেলে আমাদের একেবারে আমলে রাজস্ব যার ফাঁকি দিয়ে আমলে এভাবে সাজা তো সম্পত্তি দিতে করেছিল। হবে। আমি বলছি কদিন বেড়াল ছানা বেরোবে, কুমির ছানা বেরোবে, একই ছানা কদিন বেরোবে? আমার সাজাটা কোথায়? দিনের পর দিন যে 20 সাল থেকে কোথাও সব গিয়ে একটা তথ্য প্রতিটা জানে, তুমি এটা মিস আমি করে সাজা গেলে চাই। যে আরজি করার ওই সময় তোমাদের আমলে আমি তো কিভাবে সাজা পুলিশকে দিয়ে চাইছি। টাকা অফার করা হয়েছিল আমি তো অভয় সাজা- পন্ডারকে। ওটা তো একেবারে না তুমি চাই। এই পয়েন্টটা তুমি না মিস করে চাই। গেছো। বেশ, আমি এই জায়গা থেকে কুণাল ঘোষ তিনি কি বলেছেন এই মন্তব্য তুলে ধরবো আপনাদের সামনে, দেখুন। যে মুখ্যমন্ত্রী এখন যিনি আছেন তার হাতে তো পুলিশ রয়েছে, আপনি প্রাক্তন মুখ্যমন্ত্রী বা কারোর নামে এই ধরনের হাওয়ায় অভিযোগ ছাড়ছেন কেন? আপনার কাছে যদি তথ্য প্রমাণ থাকে সেটা মানুষকে দেখান, তো আপনি হাওয়ায় অভিযোগ ছাড়ছেন কেন? আপনি আবার বিধানসভায় যেসব অভিযোগ ছাড়েন তারপর তো নিজেই আপনি সেগুলোর ফলো আপ তো করেননি। আপনি তারাতলায় একটি বাড়ি ভাঙার ক্ষেত্রেই আপনি একটা সই দেখিয়ে বলেছিলেন দেখুন কার সই ছাড়া হবে না। দুদিন বাদে ভালো তৃণমূল হয়ে গেল, আপনি ছেড়ে দিলেন। আপনি নাম করে বলেছেন 80টা 90টা বেআইনি কনস্ট্রাকশন, ভালো তৃণমূল হয়ে গেল, আপনাদের গুডবুকে চলে গেল, আপনি ছেড়ে দিলেন। কিন্তু মফিরাদি কুণাল ঘোষ তিনি বলছেন যে হাওয়ায় অভিযোগ ছাড়ছেন, যদি কিছু তথ্য প্রমাণ থেকে থাকে তাহলে সেটা পুলিশের কাছে দিন। অবশ্যই এই মোহাম্মদ নাজিমুদ্দিন ওরফে টুলু মণ্ডল যাই বলেন, পাথর সম্রাট নাম, যে আগে একদিন পাথর ভেঙে ঝুড়ি করে মাথায় নিয়ে গাড়িতে পাথর ভরতো বা কোনো সময় লরি চালাতো, বাস চালাতো, তারই আজ দেখা যাচ্ছে পাথরের খাদান থেকে, বেআইনি পাথরের খাদানের ব্যবসা থেকে কোটি কোটি টাকা হয়েছে। এই 15 বছরে সে ফুলে ফেপে লাল হয়ে গেছে। অনুব্রত মণ্ডলের কথা ভুলে যায়নি, মাছ ব্যবসায়ী ছিল। হ্যাঁ, অনুব্রত মণ্ডল সে মাছ ব্যবসায়ী, কিন্তু ইনি ছিলেন অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ, এটা মানতে হবে। তৃণমূলের সঙ্গে কোনো যোগ নেই, হাওয়ায় কথা ভাসছে, প্রমাণ নেই, এই সমস্ত বুজরুকি দিয়ে ওখানে বসে বসে উনি ওনার বক্তব্য রাখলে তো চলবে না। আগে তার উপযুক্ত প্রমাণগুলো দেখুন। আপনি যদি বলেন বালি খাদান, পাথর খাদান, এত এত জিনিস চলে যাচ্ছে, এত BMW কেনা হচ্ছে, অডি কেনা হচ্ছে, সব তো আর চোখে ধুলো দিয়ে হয় না। যে পশ্চিমবঙ্গে বিগত 15 বছরে একটা শৌচালয় তৈরির সময় লেখা থাকতো মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় হয়েছে, এমনকি চিড়িয়াখানায় বাঘের বাচ্চা হলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় হয়েছে, তাহলে এই কোটি কোটি টাকার পাথর সম্রাট কি করে গজালো সেই অনুপ্রেরণা ছাড়া বলতে পারেন? হতে পারে না, কারণ এরাই টাকা দিত, এদের টাকাই ভাইপোর টাকা, পিসির টাকা, তৃণমূলের টাকা, যা আজ তাদের অ্যাকাউন্টে কার টাকা হবে বলে ঘোরাঘুরি করছে, কোর্ট কাচারি করে তারা বেড়াচ্ছেন। টাকার আসল খনিয়েরা, যত বড় ছোট মেজো সেজো যে নেতাই দেখুন, বড় বড় একবারে MLA মন্ত্রী না খুঁজলেও হবে, নিচুর তলায় এইরকম অনেক টুলুরা আছে এখনো পর্যন্ত। সব টুলুদের ঘাড় ধরে বার করা হবে, আর শাস্তি মাথা থেকে একেবারে নখ পর্যন্ত যাদের এই দুষ্কর্ম প্রত্যেকে শাস্তি পাবে, সে বিষয়টাও কিন্তু আমরা সুনিশ্চিত করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিজে। একেবারে জিরো টলারেন্স রয়েছে এই সমস্ত বিষয়ে। তারপরেও আপনারা বলতে পারেন, এত যে বড় বড় কথা বলছেন আপনি, এখানে বসে অনেক উদাহরণ টেনে আনছেন, আর বিগত যখন আপনাদের এই প্রাক্তন মুখ্যমন্ত্রী এগুলো দেখতে পাইনি চোখে, পাথর খাদানের একদম এই টুলু মণ্ডলের মতো ব্যবসায়ীদের জন্য, এই দুর্নীতিবাজদের জন্য সরকারের কোটি কোটি টাকা ক্ষতি হয়েছে, যেখানে আগের সরকারকে একেবারে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে 15 বছরের রেভিনিউ ফাঁকি, এক মাসের রেকর্ড আদায়। গত 15
15 বছরে কেবল একটি জেলা থেকেই রাজ্য সরকারের বিপুল রাজস্বের ঘাটতি করা হয়েছে। বিগত সরকারের আমলে পাথরঘাট থেকে মাসে মাত্র 60 থেকে 80 কোটি টাকা রাজস্ব আসতো। আমাদের সরকারের সময় গত এক মাসেই 83 কোটি টাকার রেভিনিউ সংগ্রহ হয়েছে। দেখুন, লাস্ট গভর্নমেন্টের সময়ে যেখানে পাথর থেকে বছরে 60 থেকে 80 কোটি টাকা রেভিনিউ আসতো, সেখানে 11 মে থেকে 11 জুন এই এক মাসে আমরা 83 crore রুপিস ফ্রম স্টোন ওই একটা জায়গায় একটা জেলা থেকে আমরা পেয়েছি, যেটা এখন 100 crore কাছাকাছি চলে গেছে। এবং আমি সব জায়গায় বলছিলাম 100 কোটি গভর্নমেন্টের ঘরে জমা হতো, 1100 কোটি টাকা সাইফোন হতো, বেরিয়ে যেত। এই যে হিউজ মিনিমাম 1000 কোটি টাকা একটা আইটেমে একটা জেলা থেকে রেভিনিউ লস, অর্থাৎ গত 15 বছর যারা সরকার চালিয়েছেন শুধু একটা জেলা থেকে একটা আইটেমের উপরেই 15,000 কোটি টাকা পশ্চিমবঙ্গের জনগণের রেভিনিউর টাকা, যেটা দিয়ে সরকার অনেক উন্নয়ন করতে পারতেন, চাকরি দিতে পারতেন, সেটা লিকেজ হয়েছে। তাই মূল যে লাভার্থী, মেন যে বেনিফিশিয়ারি, তাকেও আমরা খুঁজে বের করার জন্য যা যা করার, যতদূর যাওয়ার আমরা যাব। মানে অরিন্দম বাবু, এই যে রাজকোষ ফাঁকা করে দিয়ে এই টুলু মণ্ডলের এই বৈভব কিভাবে সম্ভব হলো? আপনারা যে বারবার টুলু মণ্ডল বলছেন না, এর সাথে আপনারা একটু নামটা আসল বলুন, নাজিমুদ্দিন। নামটা একটু বলুন, নাজিমুদ্দিন। টুলু খুব সুন্দর নাম, নাজিমুদ্দিন। এবার বলি, একজন বললেন যে শাস্তি হচ্ছে কোথায়, তাকে একটু বলি যে শাহজাহান আজকে 2012 সাল থেকে যে অত্যাচার করেছিল তো অ্যারেস্টই করতে পারেনি। জাহাঙ্গীর আজকে একের পর এক অত্যাচার করছে, তো অ্যারেস্টই গল্প নেই। আজকে শওকত মোল্লা আজকে 2013 সাল থেকে আজকে একের পর এক খুন করছে, তার অ্যারেস্টের গল্প নেই। এবার আপনাকে বলছি, মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছে একটু মনে রাখবেন। আপনাকে আমি মানে ইনফরমেশন দিয়ে কথা বলছি এই কারণে 2024 সালে টুলু মণ্ডল 100 কোটি টাকা খরচ করলো। ওখানে ডিএম নেই, ওখানে এসপি নেই, একটা ইনফরমেশন দিতে পারলো না যে এখানে একটি মানুষ 100 কোটি টাকা কোত্থেকে পেল। একটা ইনফরমেশন আপনাকে দিচ্ছি, আপনার মধ্যে এই খবরটা খুব ভালোভাবে জানেন। 2022 সাল বীরভূমে মোহাম্মদ বাজারে 81,000 ইলেকট্রনিক ডিটোনেটর সিজ হয়েছিল। তা গুদাম থেকে 2,525টি ডিটোনেটর, 27 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট। আপনি জানেন অ্যামোনিয়াম নাইট্রেট পাকিস্তান জয় করা যায় 27 কেজি নিয়ে। আপনি আরেকটা বলুন, 1,624 কেজি হচ্ছে জিলোটিন স্টিক সিজ করেছিল স্টেট পুলিশ। কোন সাল মুখ্যমন্ত্রী যেটা বলছে 2022। কি অ্যাকশন হয়েছে? আর একটা কথা বলছি আপনাকে, 2020। তার আগেও দেখেন 30,000 পর্যন্ত ডিটোনেটর সিজ হয়েছিল। অ্যারেস্ট হয়েছিল কি? মেজারুদ্দিন খান। মুখ্যমন্ত্রী যে বলছে প্রচ্ছন্ন মদত যদি না থাকে তাহলে এত বড় ভয়ঙ্কর ঘটনা হতে পারে না। আজকে আপনারা ভাবুন যে দিনের পর দিন 15 কেজি সোনা বলছেন, এই বলছেন, সেই বলছেন, লোকাল পুলিশ জানে না। আরে ভাই, আপনি শুনে নিন, পুলিশ ইন্সপেক্টর ইউনিফর্ম পরে নীল গাড়ি করে আজকে টাকা নিয়ে আসতো আজকে কালীঘাটে। সেই প্রমাণ তো আমাদের কাছে রয়েছে, দিনের পর আমরা দেখেছি। তখনকার দিনের যে পুলিশ মন্ত্রী, তার ব্যর্থতা নয়। আজকে দিনের পর দিন এই যে টাকাগুলো তারা আয় করছে দিনের পর দিন, এই টাকাগুলো কিসের টাকা, কোত্থেকে আসছে, কে দিচ্ছে এই টাকা? ওই টাকা আপনার আমার টাকা, জনগণের মূল্যবান আজকে উন্নতির টাকা। আজকে দীর্ঘদিন ধরে যে উইদাউট এনি শর্ট অফ ইন্টারাপশন পার্সোনাল গেইন, এবং ওখান থেকে 60-70% আজকে ক্যামাস্ট্রিটে চলে আসছে, কেউ অস্বীকার করতে পারবে? আপনি আমাকে বলুন যে অনুব্রত মণ্ডল, উনি বলছেন, অনুব্রত মণ্ডল যে স্টেটমেন্টটা দিয়েছে, আমি অরিন্দম আচার্য নয়, ম্যাডাম নয়, উনি বলছেন যে আমাকে পার ডে 3 কোটি 3.5 কোটি দিতে হতো। তারপরে কোনো উত্তর আছে? আজকে যখন জেলে গেল সেটা কমে গেল। আপনি আমাকে বলুন যে ক্যামাস্ট্রিট থেকে যে কথাটা আজকে রিজু দত্ত বলেছে যে ভোটের জন্য আজকে 50 কোটি 100 কোটি এই সমস্ত চাচ্ছে, কারণ যেভাবেই টাকা উপার্জন করতে হবে, প্রয়োজন হলে আমার দেশ বিক্রি করে দেবো আমরা। যে ভয়ঙ্কর চিত্র আপনি দেখছেন, আজকে মুখ্যমন্ত্রী অ্যাকশন নিচ্ছে বলে আজকে ধরা পড়ছে। 2018 সাল থেকে উইদাউট এনি শর্ট অফ ইন্টারাপশন করে যাচ্ছে, কেউ নেই ম্যাডাম। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, আমার কাছে লিস্ট রয়েছে, কারণ আমি অ্যান্টি টেররিস্ট সেলের চার্জে ছিলাম। আপনাকে আরো তথ্য দেব যে কি ভয়ঙ্কর চিত্রটা আজকে ওয়েস্ট বেঙ্গল করেছে, কারণ এই তথ্য আমি পেপারে পেয়েছি, আমি ওখানে যাইনি। কিন্তু আমি আপনাকে আবার বলছি
যে মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছে, আগে মুখ্যমন্ত্রী যে বলতো একটা ক্রেডিটেবল ইনফরমেশন আমরা এই মুখ্যমন্ত্রী যে কথাটা বলছে, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি 2022 সাল থেকে 2020 সাল থেকে এই ডিটোনেটরটা কিসের জন্য এলো, আজকে নাইট্রেট কিসের জন্য এলো, কাকে মারার জন্য এলো? আজকে এনআইএ বলুন আর স্টেট পুলিশ তদন্ত করেছে, অদ্ভুতভাবে তদন্ত করার পরে আর দ্বিগুণ বেগারের টাকায় করছে এরা। তাহলে এই তদন্তের মানেটা কি? আজকে আপনি 15 কোটি সোনা বলছেন, ওই কেজি বলছেন, তাহলে আমি যদি একদম এই টুলু মণ্ডলের এই যে বৈভব, এই যে সম্পদ, কি কি উদ্ধার হয়েছে টুলু মণ্ডলের কাছ থেকে, কি বলেছেন মুখ্যমন্ত্রী, একবার শোনাবো। গতকাল মিনার মণ্ডলের বাড়ি থেকে ক্যাশ পাওয়া গেছে 28,50,47,000 টাকা এবং 15 কেজি গোল্ড। ভ্যালুয়েশন অ্যাপ্রক্স 50 কোটি টাকা, মানে গোল্ড ভ্যালুয়েশন নিয়ে। নাজিমুদ্দিন মণ্ডল, ওনার টাকাই ওখানে ছিল। তাতে আমরা পুলিশকে ইনস্ট্রাকশন দিয়েছিলাম যে ওনাকে খুঁজে বের করতে হবে, এবং আমরা প্রাইমারি যেটা জেনেছি যে আউট অফ কান্ট্রি রয়েছেন, মানে 4 তারিখে পরিবর্তনের পরেই হয়তো সরে পড়েছেন, হতে পারে, সেটা পুলিশ দেখবে, ইনভেস্টিগেশন পার্টে আছে। ওনার যতগুলো অ্যাকাউন্ট এখনো অবধি পেয়েছি, বিভিন্ন অ্যাকাউন্টে 93 কোটি টাকা। সেই 93 কোটি টাকা আমরা টুলু মণ্ডলের অ্যাকাউন্টসগুলোকে আমরা ফ্রিজ করেছি। এর বাইরেও ক্যাশ রিকভারি করা হয়েছে 53 লক্ষ টাকা। আর আমাদের গোল্ড অর্নামেন্ট 268 গ্রাম, 400 সিলভার 400 গ্রাম, প্লাটিনাম জুয়েলারি অ্যারাউন্ড 23 গ্রাম, 3 ক্যাশ কাউন্টিং মেশিন পাওয়া গেছে, 1 কম্পিউটার, 2 পেন ড্রাইভস, 1 CPU and several documents like road challan, DCR, মানি রিসিপ্ট, চেকবুক। এছাড়াও আপনার 83টা ট্রাক আর ড্রাম্পার, 83, সেটাকেও সিজার লিস্টে নেওয়া হয়েছে। 21টা প্রপার্টি পেয়েছি, সেটা আন্ডার প্রসেস রয়েছে প্রপার্টি। এই প্রপার্টি লিস্টের মধ্যে আপনার রয়েছে 7টা বাড়ি, একটা ফার্ম হাউস, 2টো পেট্রোল পাম্প, একটা ব্রিক কিল, একটা পার্কিং, 3টে স্টোন মাইন, 2টো ক্র্যাশার এবং আদার্স সব মিলিয়ে মোট 21টা প্রপার্টি। এই জায়গার পরিমাণ হচ্ছে 300 বিঘা। এই ডিসিআর জালিয়াতি করাই, রাজস্ব ফাঁকি দিয়ে এত এত সম্পত্তি তৈরি করা, প্রদীপ্ত, এটা তো লুকিয়ে করা সম্ভব নয়। এই একেবারে চোখের সামনে এটা দেখা যাচ্ছে, এত প্রপার্টি। চোখ বন্ধ করেছিল তাহলে সেই সময় প্রশাসন? প্রশাসন চোখ বন্ধ করেছিল, প্রশাসন চূড়ান্ত প্রশাসন খারাপ। মদত দিয়েছিল বলা যেতে পারে। তুমি বলতে গেলে যদি এতগুলো না, কথা তুমি মধ্যখানে বলবে, বলো, শুধু add করে বাকিরা দিলাম। বললে তো চুপ থাকো। আমার বক্তব্য খুব পরিষ্কার, এখানে দুজন দায়িত্ব নিয়ে বলে দিলেন কোথায় কোথায় টাকা যাচ্ছে, দায়িত্ব নিয়ে। আরে বাবা, তাহলে তারা তো সাক্ষী, তারা সাক্ষী দিলেই তো আমাদের যাদের বিরুদ্ধে দোষারোপ করা হচ্ছে, অভিযোগ আছে, তারা জেলে পৌঁছবে। শুধু টিভিতে গরম করে কি হবে? তাহলে দায়িত্ব যখন এখানে কেউ নিতে পারছে, সে গিয়ে সোজা কোর্টে গিয়ে বলুক না আমার কাছে এই এভিডেন্স আছে, সেই এভিডেন্স নিয়ে এভিডেন্স যা আছে সরকারের কাছে আছে, এনাফ। তাহলে দায়িত্ব নেওয়ার কি আছে? এবং দায়িত্ব নিয়ে বলে না, আর একদিকে হচ্ছে দায়িত্ব নেওয়া, দুটো টাকা দেবে, এক হতে পারে না। চোর শাস্তি হবে না। ক্যামাস্টিতে টাকা যাবে সেটা বললে আপনার কষ্ট লাগতে পারে, আমার কষ্ট 24 সালের জানুয়ারি মাসে হয়েছিল, যখন তাপস রায়কে চোর বলা হয়েছিল, যখন তাপস রায়কে বলা হয়েছিল ইডি যখন ওনাকে লাফিয়ে করছে, তখন বলা হয়েছে চাকরি চুরি করেছিল। সেই তাপস রায়কে যখন চোর বলেছিল, আমি তো মানব না। তৈরি করে এই এত এত সম্পত্তি তৈরি করে নেওয়া, একেবারে তদন্তে মাথা পর্যন্ত পৌঁছানোটাই আসল, সেটা হবে তো? এটাই সাধারণ মানুষের প্রশ্ন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।